ব্রহ্মপুত্রের পশ্চিম তীর ঘেঁষে স্বমহিমায় ভাস্বর এক মহাবিহার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহ শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে এগোলেই পা পড়বে দেশের কৃষিজ জ্ঞানশৈলীতে অভিজাত এই প্রতিষ্ঠানটিতে। কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন কেজিএফ রূপান্তরের কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি জন্মলগ্ন সময় থেকেই গবেষণা করছে দেশের প্রাণী সম্পদ খাত উন্নয়ন নিয়ে। সাম্প্রতিক সময় এই খাত নিয়েই তাদের একটি সফলতার গল্প আছে। সেই সফলতাটা কি এবং এই সফলতা আসলো কিভাবে, এর চ্যালেঞ্জ কি ছিল, এর ভবিষ্যৎই বা কী, তা নিয়েই আজকের পর্বে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। মনোমুগ্ধকর প্রকৃতির উপস্থাপনায় চোখ জুড়ানো ১২০০ একরের এই ক্যাম্পাসটিতে ছড়িয়ে আছে কৃষিবিজ্ঞানের সমস্ত শাখা প্রশাখা, যাতে জ্ঞানপিপাসুদের অবাধ বিচরণে দেশের কৃষিখাত হচ্ছে সমৃদ্ধ, পৌঁছে যাচ্ছে নতুন প্রজন্মে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কৃষি বিশ্ববিদ্যালয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণীবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করে চলছে সৃষ্টির শুরু থেকেই। উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণায় শীর্ষ এই বিদ্যাপীঠের পথ চলা শুরু ৬০-এর দশকের শুরুতে। তবে প্রেক্ষাপট জানতে যেতে হবে আরও পেছনে। শুরুটা ১৯৪৭ সালে কুমিল্লায় ইস্ট পাকিস্তান ভেটেরিনারি কলেজ হিসাবে। তখন দেয়া হতো শুধু ডিপ্লোমা ডিগ্রি, কিন্তু আধুনিক জ্ঞান বিকাশের তাগিদে ১৯৫০ সালে ঢাকার তেজগাঁওয়ে স্থানান্তরিত হয়ে নতুন নাম পায় ইস্ট পাকিস্তান ভেটেরিনারি ও অ্যানিম্যাল হাজবেন্ডারি কলেজ। অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে। সেখান থেকে পাড়ি জমায় ময়মনসিংহে ১৯৫৭ সালে। যাত্রা শুরুর ২ বছরের মাথায় ১৯৫৯ সালে তৎকালীন জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশে কলেজটি ১৯৬১ সালে রূপান্তরিত হয় ইস্ট পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে। মুক্তিযুদ্ধের পরে যার নাম হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি ও ভেটেরিনারি এই দুটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও এক দশকের মধ্যেই আরও ৪টি অনুষদ যুক্ত হয়ে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করে। মানুষের খাবার পাতে মুরগির মাংসের আগমন হাজার বছর আগে হলেও বাণিজ্যিকভাবে মুরগির পালন খুব বেশি দিনের নয়। ১৯২০ সালের গোড়ায় যুক্তরাষ্ট্র সর্বপ্রথম মুরগির বাণিজ্যিক পালন নিয়ে গবেষণা শুরু করে। সফলতাও পায় তারা। এরপর সারা বিশ্বেই শুরু হয় গবেষণা। সেই গবেষণার হাওয়া লাগে বাংলাদেশেও, তবে প্রায় ১০০ বছর পরে। সফলতাও আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। আপনারা প্রায় ৮০ বছর পরে বা ১০০ বছর পরে এই গবেষণা শুরু করলেন কেন? আমাদের কিন্তু ১৯২০-এ যেতে হয়নি, মানে প্রায় নলেজ থেকে আমরা শুরু করতে পেরেছি। তো শুরু করার জন্য যে নলেজটা ২০১০ সালে যে নলেজ আছে, ২০০৮-এর নলেজ, সেই নলেজ থেকে শুরু করার জন্য ওখানে যেখানে ৩০ বছর, আপনি জানেন যে ১৯৫০ সালে এই একটা মুরগি ১৬ সপ্তাহ লাগতো ৫০০ গ্রাম হতে আর কি। মানে সেখানে কিন্তু এখন নাই। এখন ধরেন যে আমাদের আপনাকে যে বার্ড দেখালাম আমি, ৩০ দিনে আমাদের যে ইভেন দেশি বার্ড সেটা আমাদের ৪০০-৫০০ গ্রাম হয়ে যাচ্ছে। তো এই যে ডেভেলপমেন্টটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। নলেজ চলে আসছে, এখন আমরা আসলে একটা জায়গা থেকে শুরু করতে পেরেছি। এই জন্য ১৯২০ সাল থেকে করার দরকার হয়নি। আমরা ২০০৯ সাল থেকে শুরু করে আমরা ১১ বছরে ওই সমপর্যায়ে চলে যেতে পেরেছি। আমরা ঢুকেছি এই বিশ্ববিদ্যালয়ের খামার এলাকায়। আপনাদের যে উদ্ভাবনের কথা জানিয়েছিলাম তা জানানোর জন্য সাথে আছেন বিজ্ঞানী অধ্যাপক ডক্টর বজলুর রহমান মোল্লা। নিয়ে এসেছেন কিছু মোরগ মুরগি দেখাতে। দর্শক, চঞ্চল এই মুরগির বাচ্চা দেখে আপনাদের মনে হতে পারে এটি পাকিস্তানি নতুবা সোনালী মুরগি। সত্যিকার অর্থে যেটি বলা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানি মুরগির কোনো অস্তিত্বই নেই। আর সোনালী মুরগির যে কথা বলা হয় সেটি কতটুকু সোনালী তা নিয়েও গবেষণার প্রয়োজন। তবে এই মুরগির বাচ্চাটি তাহলে কোন জাতের, এমন প্রশ্নে আমরা বলবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত একটি নতুন জাতের এই মুরগি। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে উদ্ভাবন করা এই মুরগির নাম দেওয়া হয়েছে বাউ চিকেন। উদ্ভাবক স্বপ্ন দেখছেন
আগামী দিনে দেশের প্রাণীজামিষের চাহিদা পূরণে নেতৃত্ব দিবে এই মুরগি। আমাদের রান্নার উপযোগী মুরগি করার আমার চেষ্টা ছিল, সেখান থেকে এই আইডিয়াটি আসে যে আমাদের দেশীয় জাত থেকে দেশি স্বাদের মতো করে আমরা মুরগি করব। বাণিজ্যিক মুরগির যে বৈশিষ্ট্য থাকার সেই বৈশিষ্ট্যগুলো এখানে যুক্ত করা হয়েছে। তো 42 দিনে দেখা যাচ্ছে এটা 1050-1100 গ্রাম ওজন হয়। সেখানে সবচেয়ে আমি মনে করি যে আমাদেরটা সবচাইতে বেস্ট পারফর্মিং। এটা 1 কেজি 850 গ্রাম অথবা 1 কেজি 900 গ্রাম খেয়ে প্রায় 1 কেজি ওজন হয় আর কি। দেশীয় মুরগি থেকে এটা ডেভেলপ করা হয়েছে, দেশি মুরগি থেকে, এই জন্য এর প্রতিরোধ ক্ষমতা বেশি। সাধারণ পরিবেশে এটা পালন করা যাচ্ছে, ওপেন হাউস বা এগুলোতে। বাউ চিকেনের উদ্ভাবনের গল্পটা বেশ পুরনো, এক যুগের সাধনার ফল। শুরুটা করেছিলেন একই বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর আশরাফ আলী। তিনি অবসরে গেছেন। উত্তরসূরি হিসাবে উদ্ভাবনটিকে টেকসই করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারই ছাত্র প্রফেসর ডক্টর বজলুর রহমান মোল্লা। কেন মনে হলো যে বাংলাদেশে দেশীয় যে সকল মুরগি রয়েছে সেই জায়গা থেকে একটি উন্নত জাতের মুরগি তৈরি করা দরকার? দেশীয় জেনেটিক 1000 বছর ধরে আমাদের এখানে আছে, তারা এই আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের কিন্তু উৎপাদন দক্ষতা কম। তা আমাদের যেহেতু এরা এখানে এস্টাবলিশড, কিন্তু তাদের যদি উৎপাদন দক্ষতা বাড়া যায় তাহলে এটাকে ব্যাপক আকার উৎপাদন করা সম্ভব হবে। সেকেন্ড হচ্ছে যে স্বাদ, মানুষ স্বাদ চায়, বিশেষ করে আমরা যখন খাবার খাই খাবারের স্বাদ চাই। ইন এডিশন হচ্ছে বৈদেশিক মুদ্রা, প্রতি বছর আমরা হিউজ পরিমাণে আমরা ফরেন কারেন্সি ব্যয় করতেছি আমরা বিদেশ থেকে বাড় আনার জন্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি খামারে বেশ কয়েকটি শেড। এর কোনোটিতে রয়েছে বাউ চিকেনের বাড়ন্ত মুরগি, কোনোটিতে মা বাবা, কোনোটিতে আবার আছে গ্র্যান্ড প্যারেন্টস বা জিপি। একই সাথে আছে উদ্ভাবিত নতুন নতুন লাইন। আমরা এসেছি প্যারেন্টস বা বাউ চিকেনের বাবা মায়ের শেডে। 10টি মা মুরগির জন্য এখানে রাখা হয়েছে একটি মোড়ক, দেয়া হয়েছে নিয়ন্ত্রিত খাবার। সেই খাবার খেয়ে করছে প্রাকৃতিক প্রজনন, পারছে নিষিক্ত ডিম। একজন খামারি এই মুরগি যদি প্যারেন্ট স্টক করে তাহলে কতগুলো বাচ্চা সে বছরে পাবে? আমাদেরটা স্টিল নাও মানে অনেক বেটার। তো সাধারণত 62 সপ্তাহ রাখলে আপনি 165+ বাচ্চা পাবেন, যেখানে সোনালিতে আপনি বাচ্চা পাবেন, বা সোনালি যেটা আমাদের দেশে করতেছে অন্যান্য কালার বার্ডরা 110-15টা বাচ্চা পাওয়া যায়। এই ডিম চলে যাচ্ছে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বানানো হ্যাচারিতে। মুরগির বাচ্চা ফোটানোর জন্য এখানেই নির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রায় কৃত্রিম উপায়ে তা দেয়া হয় নিষিক্ত ডিমগুলোকে। টানা 21 দিন পর শুরু হয় কিচিরমিচির। হ্যাচারি ভেদ করে বেরিয়ে আসে ফুটফুটে ছানা। এরপর একদিনের এসব বাচ্চার ঠিকানা হয় বাড়ন্ত মুরগির খামারে। দর্শক, কেজিএফ রূপান্তরে কৃষিতে আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বাউব্রো চিকেন নিয়ে। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর আবারও আমরা ফিরব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কেজিএফ রূপান্তরে কৃষিতে। শুনেছি প্রোটিন হাব নামের একটি প্রতিষ্ঠান এই বাচ্চাগুলোকে লালন পালন করে বাজারে বিক্রি করে। কিভাবে লালন পালন করা হচ্ছে বাউ চিকেন তা দেখতে আমরা চলে আসি গাজীপুরে। আপনার কেন মনে হলো যে বাউ চিকেন চাষ করা দরকার? এটা আসলে বিজনেস ফিজিবিলিটি কিরকম? 3-4 বছর আগেও টোটাল মার্কেট সাইজের কালার বার্ড কনজিউম করতে হচ্ছিল গিয়ে 12-18%। আজকে কিন্তু 3 বছর পরে এটা অলমোস্ট 50-50 হয়ে গিয়েছে। তো সেটা তো আছেই। আর বাউ চিকেনের যদি স্পেশালি বলেন যে অফকোর্স যদি ডিমান্ড না বাড়ে আমরা তো ক্যাপাসিটি ইনক্রিজ কেন করবো, যেহেতু আমরা কমার্শিয়ালি ফার্মিং করছি। এটা একদম পিওরলি দেশি মুরগির জার্মপ্লাজম থেকেই ডেভেলপড। সো এমনিতেই হলো গিয়ে ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, কারণ সে আমাদের যে লোকাল আবহাওয়া আছে তার সাথে এমনিতেই সে অ্যাডাপ্টেড। তো সেক্ষেত্রে রোগ বালাই এমনিতে অনেক কম হয়। তো আমাদের প্রিন্সেসের 4তলা একটা বিল্ডিং, ওখানে প্রতি ফ্লোরেই আছে মুরগি। এখানেও 2তলায় আছে। চলুন যেখানে তাদের দাবি অনুযায়ী প্রতিনিয়ত চাহিদা বাড়ছে বাউ চিকেনের। আর এই চাহিদা মেটাতে কোথাও পালন করছেন একদিনের বাচ্চা, কোথাও আবার 10 দিনের, কোথাও 16 দিনের, আছে 42 দিনের বিক্রয়যোগ্য মুরগিও। দর্শক, আমরা এসেছি গাজীপুরের তালতলি বাজারের একটি অ্যাগ্রো ফার্মে, যে ফার্মের 4তলা ভবনের প্রত্যেকটি তলায় তলায় এই বাউব্রো বা বাউ চিকেন
চাষ করা হচ্ছে। মূলত তারা বলছেন যে চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, এই কারণে তারা আপাতত এখানে 50,000 মুরগি পালন করছে এবং পার্শ্ববর্তী যে শেডটি আমরা দেখছি সেখানে তারা 1 লাখ মুরগির চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে অন্ততপক্ষে মাসে তারা 70 থেকে 80,000 মুরগি ভোক্তার কাছে দিতে চান। 42 দিন পার হলেই মুরগিগুলোকে জবাই শেষে করা হয় প্রসেসিং। এরপর পাঠানো হয় ভোক্তার দোরগোড়ায়। যখন বাণিজ্যিক ব্রয়লার আর সোনালী মুরগির দখলে বাজার, তখন কেন 4 তলা ভবনের তলায় তলায় বাউ চিকেনের পালন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পাই মজার তথ্য। গবেষণা বলছে এই মুরগিতে ব্রয়লার মুরগির চেয়ে পানির পরিমাণ কম, ফলে শুষ্ক পদার্থের পরিমাণ বেশি। রান্নার পর ওজন ঘাটতি কম হয়, মাংস সুদৃঢ় এবং তুলনামূলক শক্ত, স্বাদে মজাদার। মুরগির মাংস আর ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সস্তা আমিষের যোগান এখনো বিদেশ নির্ভর। কেননা জাতগুলো বিদেশি, বিদেশ থেকে আনতে হয় গ্র্যান্ড প্যারেন্টস বা জিপি, ফলে দেশে প্রত্যেকটি মুরগির জন্য গুনতে হয় রয়্যালিটি। বাংলাদেশে আপনারা যে জাতটি উদ্ভাবন করেছেন সেই জাতটি আসলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে কিনা? সারা পৃথিবীতে যে চিকেন জেনোটাইপ মার্কেট ডোমিনেট করে হচ্ছে আমেরিকা, পাশাপাশি অন্যান্য দেশগুলোও কিন্তু এই ধরনের নিজস্ব জেনোটাইপ ডেভেলপ করেছে। এটা আমাদের মাথায় ছিল যে আমাদের তো নিজস্ব প্রোডাক্ট লাগবে আর কি, সেখান থেকে আমরা এটা ডেভেলপ করেছি। এখন আমরা এই যাত্রা অবশ্যই আমরা যুক্ত হয়েছি। এখন যদি আমরা যদি চাই যে আমরা আমাদের এটাতে আমাদের লোকাল মার্কেট কভার করব, সেটা করা সম্ভব। করণীয় কি? হ্যাঁ, করণীয় হচ্ছে যে এটাকে মাস প্রোডাকশনে যেতে হবে। মাস প্রোডাকশনে যেতে হলে তখন যারা আমার দেশীয় কোম্পানি যারা তারা আগে আসতে পারে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অবশ্যই লাগবে। কেন এতদিন দেশীয় জাতের মুরগির কোনো লাইন হয়নি? কি এমনটা কঠিন কাজ যে কেউ চ্যালেঞ্জ নেননি? আমরা জানতে চাই এই গবেষকের কাছ থেকে। 12 বছর আমাদের চলতেছে এই গবেষণা। 12 বছরের যদি শুরুর দিকে যদি আমরা কথা বলি, তাহলে সেখানে দেখা যাবে যখন আমরা গ্রামে আমাদের যে জেনোটাইপ কালেকশনের জন্য সারা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা হাট বাজারে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা জেনোটাইপ কালেকশনের কাজটা শুরু করেছিলাম, সেখানে দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক বার্ড দেখেছি, কিন্তু সেগুলো আসলে রিয়েলি যোগ্য হয়নি এবং হয়তো 1000 মুরগির মধ্যে থেকে হয়তো একটা মুরগিও আমরা পাইনি, এইরকম ঘটনা গিয়েছে। এবং এমন দেখা গেছে যে একজনের কাছে একটা মুরগি আছে, সেই মুরগিটা আমাদের মনে হয়েছে যেটা প্রমিজিং, সেটা নিতে গেলে সে মুরগি দিতে চায়নি, তখন তাকে সেই মুরগি ভাড়া এনেছি আমরা। ভাড়া মানে কিছুদিন ব্যবহার করে তাকে ডিম নিয়ে সেই মুরগি আবার তাকে ফেরত দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে এবং এই ধরনের কাজ স্টিল আমরা করছি, কারণ আমরা জেনোটাইপ সবসময় অ্যাড করতেছি আর কি। সরাইলের যুদ্ধবাজ মোরগ, বনমোরগ, চট্টগ্রামের ইয়াসিন, খাটোজাত সবকিছু নিয়ে গবেষণা হয়েছে বাউ চিকেন উদ্ভাবনে। শুনে অনেকেই অবাক হবেন, মুরগির কৃত্রিম প্রজনন এ আবার কি? হ্যাঁ, বাউ চিকেন উদ্ভাবনে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা মুরগি ও মোরগের মধ্যে এই প্রজনন করা হয়। তো ন্যাচারাল পদ্ধতিও তো আছে, তারপর আপনি কেন কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করেছেন? আসলে এটা তো লাইন ডেভেলপমেন্টের একটা পদ্ধতি, যে কৃত্রিম প্রজননে অনেক সুবিধা আছে, অসুবিধা আছে, যে এটা কাজটা করা কঠিন। কিন্তু সুবিধা হচ্ছে যে কোনো এলিট বার্ড সিলেকশনের ক্ষেত্রে যে মোরগটা আমরা পাই, সেই মোরগ থেকে অনেকগুলো মুরগিকে আমরা এটা ম্যাচিং করতে পারি, কৃত্রিম প্রজনন পদ্ধতিতে। আর একটা হচ্ছে যে ন্যাচারাল পদ্ধতিতে কে কার সাথে প্রজনন করছে এটা ডিফাইন করা কঠিন। যে আপনারা 16টা জেনারেশন অতিক্রম করেছেন, এই 16 জেনারেশনে কি কৃত্রিম প্রজনন করা হয়েছে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা জেনারেশনেই যখন নতুন জেনারেশন তৈরি করি তখন কৃত্রিম প্রজননের মাধ্যমেই বাচ্চা উৎপাদন করি। এটা পিওর লাইনের ক্ষেত্রে, পিওর লাইন জিপি এবং প্যারেন্টসের ক্ষেত্রে। আমরা আপনাদের দেখাতে চাই কিভাবে কৃত্রিম প্রজনন করা হয়। এজন্য একটি করে প্রাপ্তবয়স্ক মোরগ ও মুরগি নিয়েছি। মোরগটির পেছনের অংশকে হাত দিয়ে মালিশ করলে কয়েক সেকেন্ডের মধ্যেই শুক্রাণু বা সিমেন বের করে দেয়। এরপর সুইবিহীন সিরিঞ্জের মাধ্যমে অন্তত 4টি মুরগির গর্ভাশয়ে পুশ করানো হয় সেই শুক্রাণু। এর ফলে এক একটি মুরগি অন্তত 4টি নিষিক্ত ডিম দেবে। একটি মোরগ থেকে একদিনে যে শুক্রাণু পাওয়া যায় তা থেকে অন্তত 16টি বাচ্চা পাওয়া সম্ভব।
কৃত্রিম প্রজননের মাধ্যমে পাওয়া বাচ্চার জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। যে বাউচি কিন্তু কম্পোজিট প্রোডাক্ট, কম্পোজিট প্রোডাক্ট হলো লাইন, বিভিন্ন লাইনের কম্বিনেশনের পরে যায় ফাইনাল প্রোডাক্ট হয়। কোনোটির বেশি মাংস উৎপাদনের জিন, কোনোটির শান্ত থাকার জিন, কোনোটির আবার ডিমে তা দিবে না এমন জিন নিয়ে মোট 24 ধরনের বৈশিষ্ট্য সংমিশ্রণের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে এই মুরগির লাইন। কেজিএফ এর অর্থায়নে এসব লাইন থেকে উৎপাদন করা হয় গ্র্যান্ড প্যারেন্টস, যেগুলো থেকে মিলছে প্যারেন্টস বা মুরগির মা বাবা। পশুপালন অনুষদের এই ছোট্ট গবেষণাগারে ডিএনএ অ্যানালাইসিস করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো বের করেন বিজ্ঞানীরা। এজন্য মুরগির ধারক ও বাহক ডিএনএ এক্সট্রাকশন করে মার্কার অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তির সাহায্য নেন তারা। এরপর অন্তত 50,000 মুরগির জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে উদ্ভাবন করা হয় বাউ চিকেন। আমরা যারা ভোক্তা আমরা চাই মোরগের মাংস খাবো, মোরগের রান খাবো। আবার যারা খামারি তারা বলেন যে মোরগের উৎপাদন যদি বাড়ে তাহলে তাদের ওজন বাড়বে, ওজন বাড়লে তাদের ব্যবসা ভালো হবে বা তারা বেশি লাভবান হবেন। আমি যদি এভাবে বলি যে মনোসেক্সের ক্ষেত্রে কতটুকু সফলতা অর্জন করা সম্ভব, যেটা আমরা মাছের ক্ষেত্রে করছি। হচ্ছে পৃথিবীতে যত পাখি আছে সবগুলোর লিঙ্গ নির্ধারণ করে মাতা, অর্থাৎ যে ফিমেল স্ত্রী নির্ধারণ করে যে সন্তানটা কেমন হবে, সেটা মোরগ হবে না মুরগি হবে। তো এটা একটা ইন্টারেস্টিং ইস্যু। কিন্তু গবেষণায় যেটা হচ্ছে এখন এটা রিসার্চেবল আইটেম, এখন এটা সাকসেস হয়নি, বিভিন্নভাবে কিছু কিছু করা গেছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি এটাকে করতে পারলে ভালো হয়, কিন্তু এটা এখনও সম্ভব হয়নি আসলে। কারণ এটা যেহেতু হাইলি ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ GW ক্রোমোজোম দ্বারা নির্ধারণ হয়, তো এই জন্য এটা সেক্স ডিটারমিনেশন ওয়েল ডিফাইন্ড। এই জন্য সাধারণত 50% স্ত্রী হয়, 50% পুরুষ হয়। মানে বাউ চিকেন এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে, যেখানে দাতা সংস্থা হিসেবে আছে কৃষি গবেষণা ফাউন্ডেশন, গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আর বাণিজ্যিক উৎপাদনে প্রোটিন হাব। শর্ত আছে, বাউ চিকেন বাণিজ্যিকীকরণে যত বিনিয়োগ করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন তার সবটুকু 10 বছরের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপরও বিপণনের নতুন এই মডেলটি সানন্দে গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই যে কেজিএফ এর যে নতুন মডেল, এই মডেলের সাথে আসলে বিএইউ কতটুকু খাপ খেতে পারবে, ঠিক এই প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তি নিয়েও যদি আমরা কথা বলি। যে কোনো স্টেক হোল্ডার উইন উইন সিচুয়েশন দেখতে পায়, সে কিন্তু তার স্ব-উদ্যোগে এগিয়ে আসতে চায়। এই জন্য ইন্ডাস্ট্রিগুলোও দেখবে যে আমরাও লাভবান হচ্ছি, বিশ্ববিদ্যালয় লাভবান হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হচ্ছে, দেশের মানুষের লাভ হচ্ছে। এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন প্রথমেই যে একটা প্রোটোকল তৈরি করে ওনারা এটা করলেন, এই যে স্ট্রাকচার তৈরি করে দিলেন, এটা যদি আমরা ফেরত দিতে পারি, ওনারা কিন্তু এটা আরেকটা গবেষণা যে টেকনোলজি রয়েছে তার মধ্যে দিতে পারে। সেটা বিএইউতে হতে পারে, অন্য ইউনিভার্সিটিতেও দিতে পারে। শিল্প প্রতিষ্ঠান কিংবা দাতা সংস্থার বিনিয়োগে গবেষণার মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন করবে বিশ্ববিদ্যালয়, আর বাণিজ্যিক প্রতিষ্ঠান ভোক্তার দুয়ারে পৌঁছাবে সেই উদ্ভাবিত পণ্য। সারা বিশ্বে 100 বছরের এই কৌশল থাকলেও বাংলাদেশ এই যাত্রায় একেবারেই নবীন। দেশের ইতিহাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম দেশীয় মুরগি থেকে উদ্ভাবন করেছে বাউব্রো চিকেন। তারা বলছেন দেশের মানুষের স্বাদের কথা বিবেচনা করেই তাদের এই প্রযুক্তি উদ্ভাবন। তারা বলছেন বাড়ছে চাহিদা, তাই বাড়াচ্ছেন যোগানও। তবে আমরা আশা করছি দেশের সরকার এবং উৎপাদকরা এই মুরগির বিপণন ব্যবস্থা জোরদার করতে এগিয়ে আসবে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে।